নমস্কার। ভালো থাকার গল্প চ্যানেলে আমি শ্রেয়া আপনাদের সকলকে স্বাগত জানাই। মূলত আমি ভৌতিক বা দৈবিক গল্পই উপস্থাপন করে থাকি সত্যিভূতের গল্প এবং শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগ চ্যানেল। কিন্তু এই ভালো থাকার গল্প চ্যানেলে আমরা বাস্তবমুখী বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমার সাথে রয়েছেন রিনিকা মুখার্জি। রিনিকা আন্টি আজকে আমাদেরকে আজকের ডেটে দাঁড়িয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিকের ওপরে কিছু আলোচনা করতে চাইছেন। মানুষের মধ্যে এখন পাবলিসিটির খিদে বেড়ে গেছে। ডাজন্ট ম্যাটার যে সেটা পজিটিভ ওয়েতে হচ্ছে নাকি নেগেটিভ ওয়েতে হচ্ছে। তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটস গুলোকে আমরা যদি তুলে ধরি যে সেখানে এক একটা মানুষ কি অশালীনতার পর্যায়ে পর্যন্ত নেমে যেতে ছাড়েনি। তো এই বিষয়টা নিয়েই উনি কিছু বলতে চাইছেন আজকে। তো আন্টি তুমি কেমন আছো বলো, আর তারপরে আজকে তোমার কাছ থেকে শুনে নেব তোমার যে ইনসিডেন্টটা তুমি শেয়ার করতে চাও। তবে এটা বলবো যে তুমি যে টপিকটা আজকে সিলেক্ট করেছো সেটা সত্যি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত রেলেভেন্ট। বলো। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? একদম একদম ভালো আছি। হ্যাঁ গো, মানে আমরা কোনো বয়সের মহিলাই বোধহয় সেফ নয়। 9 থেকে কোনো মহিলারাই বোধহয় এখন সেফ নয়। তো আমি গল্পটা বলি, তাহলে গল্পই বলবো এখন এটাকে। হুম। তো গত বছরেতে যখন অভয়ার মৃত্যু নিয়ে প্রচন্ড একটা তোলপাড় চলছে, গোটা দেশ ছেড়েও আবার বিদেশেও সেইটা গেছিল, ইম্প্যাক্ট গেছিল। তো সেই সময়তে দেখা গেছিল যে মানুষ তো দুরকম ভাবে নাম কিনতে চায়। একটা হচ্ছে সুনাম, সে বিখ্যাত হলো, আর একটা হচ্ছে প্রচন্ড খারাপ কাজ করে। এবার সুনাম করে বিখ্যাত হওয়ার জন্য তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকা দরকার। রাইট। সেই কোয়ালিটিটা খুব কম মানুষের মধ্যেই থাকে, যেটাকে ইউজ করে সে সুখ্যাতি পেতে পারে। কিন্তু তোমার ভেতরে যে দানবটা আছে সেটাকে কিন্তু তুমি অনায়াসে জাগিয়ে ফেলতে পারো। সেটাকে আমরা একদম দমন ঠিক। করে রাখি। হ্যাঁ, এই রিপুগুলো তো আমাদের নিয়ন্ত্রণে। তো আমি কোনটাকে কাজে লাগাবো সেইটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে থাকে। তো এই দানবটা সেই সময় আমি দেখেছিলাম যে প্রচুর ছেলেদের মধ্যে দানবটা যেন জেগে উঠেছিল। কোথাও কিছু নেই, শুধুমাত্র ওই স্টিচিং করে হোক, যেমন করে হোক আমাকে একটা ফ্রন্ট লাইনে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো এরকমই একটা ঘটনা বলি। আমি থাকি উত্তরপাড়ায়। আমার বাড়ির থেকে আমি মূলত হিন্দমোটরের উত্তরপাড়ার মাঝামাঝি জায়গায় থাকি। তো আমি হিন্দমোটরেতে আমি একটা কাজেতে গেছিলাম। তো তার আগে বলি যে আমি একটু সেলাই ঠেলাইয়ের কাজটা করি, তো ওই ফেব্রিকের কাজ, সেলাই ঠেলাইয়ের কাজ করি। তো সেই সেলাইয়ের কাজেরই কিছু জিনিস কিনতে আমি হিন্দমোটর একটি দোকানে যাব। তার আগে আমার বাড়ির উল্টো দিকেতেই একটি দোকান আছে। তো সেখানে আমাকে ডেকেছিল যে কাকিমা একটু আসবে, এই শাড়িটার থেকে একটু ব্লাউজ পিসটা আলাদা করে দেবে। তাই না, ঠিক আছে, আমি তো বেরোবোই। তো আমি কাঁচিটা সঙ্গে করে নিয়ে ওই জাস্ট আমার ফ্ল্যাটের উল্টো দিকেই দোকান, ওখানেতে গিয়ে ওটা কেটে দিয়ে আবার কাঁচিটা রাখতে উপরে, ঠিক আছে ব্যাগেতেই থাক, ঘুরে আসি। জানি না এটা ভগবানের কিছু নির্দেশ ছিল কিনা যে ওই কাঁচিটা আমার ব্যাগেতেই রয়ে গেছিল। যাই হোক, আমি এখান থেকে হিন্দমোটরে পৌঁছিয়ে আমি যে দোকান থেকে জিনিসগুলো কিনছি, তারপরে ওটা একটা মোড়ের মাথা, 4টে মোড় আর কি, 4টে রাস্তার মোড় ওটা। ওখানে একটা মন্দির রয়েছে। বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হিন্দমোটর স্টেশনের দিকে, আর ওই রাস্তাটায় একটু অন্ধকার মতন, অত দোকান ঠোকান নেই, একটু আলো আঁধারি ব্যাপারটা। হঠাৎ দেখি ওইখানটাতে একটা মেয়ে, বোঝাই যাচ্ছে মেয়েটার খুব বেশি হলো এই 14-15 এরম বয়স হবে। আচ্ছা। মেয়েটা খুব চিৎকার করছে, এবং প্রচন্ড ভয় পেয়ে মানুষে যেরকম চিৎকার করে, কেঁদে কেঁদে ওই রকম একটা চিৎকার করছে। তো আমার আবার এইগুলো একটু আছে যে কারোর বিপদ আপদ দেখলে একটুখানি ছুটে যাওয়া ব্যাপারটা। সন্ধ্যেবেলা 7টা 7:30 হবে ওটা। হ্যাঁ, মেয়েটা ফ্রক পরা এবং কাঁধে ওই যেমন পড়তে যাওয়ার ব্যাগ গুলো হয় ওই রকম, না হয় পড়তে যাচ্ছে না হয় ফিরছে, কিছু একটা হবে। আচ্ছা। এবং ওই হিন্দমোটর এলাকাটা না মূলত এখন অবাঙালিদের এলাকা হয়ে গেছে ওটা। ওখানে বাঙালি তুমি হাতে গুনে পাবে। রাইট। ছেলেটি অবাঙালি। ছেলেটার কত বয়স হবে, 25-26।
হুম হুম। সেই ছেলেটা মানে ওর হাতটা ধরে কিছু একটা করছে। এবার আমি তো বুঝতে পারছি না দূর থেকে যে সে পরিচিত অপরিচিত কি। আমি সামনে গিয়ে আনছি যে কি হয়েছে, কি ব্যাপার, তুমি ওকে এরকম হাত ধরে টানাটানি করছো কেন? হ্যাঁ, তখন সে মানে আর একটু অবাঙালিরা বোধহয় একটু ডেসপারেটও বেশি হয়, জানো তো, একটু সম্মান টম্মান দেওয়ার ব্যাপারটা ওদের খুব কম। হ্যাঁ, আমাকে সে হিন্দিতেই বলছে যে আপনার কি দরকার, আমি ওর সঙ্গে কি করছি। হ্যাঁ, আর মেয়েটা ওই সুযোগে না ছেলেটা হাতটা ছাড়িয়ে দিয়ে আমার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে, তুমি বিশ্বাস করবে না, ঠক 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 করে কাঁপছে আর কাঁদছে হাউ হাউ করে। আমি তখন বুঝেছি যে সামথিং ইজ রং, হ্যাঁ, কি কোনো ভালো স্বাভাবিক। উদ্দেশ্য নয়। হ্যাঁ। তা আর আমি দেখো তখন বললাম, সন্ধ্যে 7:30টার সময় বাচ্চারা এদিক থেকে ওদিক পড়তে যাতায়াত তাদেরকে করতেই হবে, এমন কিছু রাতও নয় সেটা। হ্যাঁ, আর এবং ওটা চৌরাস্তার মোড়, যেহেতু ওই বাঁদিকের গলিটা একটু অন্ধকার, ভেতরের একটু দিকে। হুম হুম। তুলনামূলক ভাবে কম লোক ওই দিকটাতে। হ্যাঁ, তো আমি বুঝতে পারলাম না যে কি আমার কানে কথাটা চিৎকারটা এলো আর কারুর কানে এলো না। এখন না মানুষজন খুব স্বার্থপর হয়ে গেছে, কেউ কোনো ঝামেলায় জড়াতে চায় না সেটাই নিজেদের। অবাক লাগছে যে ওইরকম একটা রাস্তার, মানে তুমি বলছো যে একদম একটা প্রাইম লোকেশনের কাছাকাছি, তো সেখানে হ্যাঁ, ওই মেয়েটি ওইভাবে চিৎকার করছে, কেউই কি শুনতে পায়নি? সেই তো। আমি শুনতে পেতে পারি আর বাকি লোকেরা কি বধির নাকি? যাই হোক, আমি তখন বললাম যে আন্টি এই তুমি মানে আমার সঙ্গে এইভাবে কথা বলবে না, তুমি বলো ওর সঙ্গে কি করছিলে। তখন বলছি কি, আমার পরিচিত। আমি মেয়েটাকে বললাম তোমার পরিচিত? মেয়েটা বাঙালি। মেয়েটা বলছে না, একেবারেই না, আমি তোমার সঙ্গে কি করেছে ও? তখন বলছে যে মানে মলেস্ট করবার চেষ্টা করছিল কি রাস্তায়। সর্বনাশ। বুঝেছো তো? হুম। আমার তখন মানে প্রচন্ড রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমি তখন মঞ্জুন, তুমি যদি এখানে মারধর খেতে না চাও, এটা রাস্তার মোড়, হ্যাঁ, মারধর খেতে না চাও তুমি এক্ষুনি এখান থেকে যাও। তোমার এত সাহস হয় কি করে? তখন বলছে যে যাব না, মানে এটা আমাদের এলাকা, আমি চেঁচালে পর 10টা লোক দাঁড়িয়ে যাবে, এইসব বলতে আরম্ভ করেছে। তখন আমার না ব্যাগেতে যে কাঁচিটা ছিল হুম হুম। ওইটা আমি বের করেছি। আচ্ছা। আর আমি তোমাকে এখানে মেরেই দেব, তারপরে আমার জেল হবে, ফাঁসি হবে, সেইটা আমি পরে দেখব। আমি আজকে তোমাকে এখানে মেরে ফেলবো যদি আর এক পা এগো। তখন দেখি কিছু লোক, মানে আমি যখন চিৎকার করছি তখন দেখি কিছু লোক ওই দোকান থেকে হেনা তেনে, হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। হ্যাঁ, এইবারে ওই ছেলেটা না এত জোর আমাকে একটা বুকেতে ধাক্কা মেরেছে, মানে আমার না সেই অল্প বয়সী ছেলে, সে তার গায়ে তো জোর বেশি। হ্যাঁ, স্বাভাবিক। মানে মানে সামনে থেকে আমাকে কতটা এরকম ডেসপারেট ছেলেটি। প্রচন্ড মানে জোরে একটা আমার ধাক্কা মেরেছে। আমার না বুকটা এত জোরে লেগেছে, তোমায় কি বলবো শ্রেয়া, আমার দম আটকিয়ে এসেছে একেবারে। মানে সেটা ঘুষি না থাপ্পড় আমার এক্ষুনি মনে নেই, ঘুষি সম্ভবত হবে, থাপ্পড়ে অত জোরে বুকেতে হয় না। আমি তখন মানে লোকজন চলে এসেছে, তখন বলতে কি হচ্ছে কি হচ্ছে, তখন আমি বললাম যে এরকম একে ছাড়বেন না, একে ধরুন। তারপর দেখে মেয়েটারই বোধহয় কেউ একটা পাড়ার প্রতিবেশী, পাশের বাড়ি হবে, হুম সেই হুম। ভদ্রলোক এগিয়ে এসে ওকে জিজ্ঞাসা করছে যে নাম ধরে যে মানে কি হচ্ছে কি হচ্ছে। তখন ও বলছে যে এরকম হয়েছে। না আপনি কি চেনেন ওকে? তখন ভদ্রলোক বললেন যে হ্যাঁ আমার তো পাশেই থাকে ও। বললাম তাহলে আপনি এক কাজ করুন, ওকে রিক্সায় করে নিয়ে, হেঁটে নয়, হুম। রিক্সায় করে নিয়ে আপনি ওকে স্ট্রেট একটু বাড়ি পৌঁছে দিন। বয়স্ক ভদ্রলোক তিনি। কারণ সে অলরেডি ভীষণ ভীত হয়েই রয়েছে মেয়েটি। হ্যাঁ। মানে হুম। কাঁপছে, তুমি বিশ্বাস করতে পারবে না যে ঠক 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 করে, মানে মেয়েটার চোখ মুখ মানে মনে হচ্ছে যেন এক্ষুনি সেন্সলেস হয়ে যাবে মেয়েটা। স্বাভাবিক, বাচ্চা মেয়ে, এরকম কিছু ঘটলে হ্যাঁ, রাস্তায় আচমকা ভয় তো পেয়েই যাবে, স্বাভাবিক। হুম। দিয়ে ওকে আমি মানে ওই ভদ্রলোকের সঙ্গে রিক্সায় তুলে দিয়ে আমি তখন কথাও বলতে পারছি না, আমার বুকে এত যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তখন আমি লোকগুলোকে বললাম আর আমি একে একে ব্যবস্থা করুন, না হয় থানায় নিয়ে যান। যাই হোক, ওই মেয়েটার সঙ্গে যা করছিল সেটা আমি বললাম, বলে আমি টোটো ধরে বাড়িতে চলে এসেছি। বিশ্বাস করবে না শ্রেয়া, আমার 2 দিন পর্যন্ত বুকের এই ব্যথা, আমি দম নিতে পারি না পুরো। ওষুধ খেয়ে তারপরে আমাকে সেই ব্যথা কমাতে হয়েছে।
কি মারাত্মক মানুষজন, সত্যি রাস্তাঘাটে আমরা কোথায় সেফ? সব জায়গাতেই এরকম আতঙ্ক ছড়িয়ে রয়েছে। আর একদমই তাই। অবশ্যই আমি তোমার সাহসিকতার প্রশংসা করি, কারণ এই রকম মানুষও আজকালকার দিনে খুব কমে গেছে, যে বিপদে পড়লেও চিৎকার শুনেও বোধহয় না শুনে পাশ দিয়ে চলে যাবে। কেউ হ্যাঁ, যে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সেরকম মানুষের সংখ্যাও কিন্তু কমে গেছে। এটা একদম ফ্যাক্ট। ভীষণ। তো এখনকার দিনের মেয়েদেরকে না একটু নিজেকেই ডিপেন্ড করতে হবে, দেয়ার ইজ নো আমার আদার তো মনে চয়েস। হয় এরকম অস্ত্র শস্ত্র কিছু বোধহয় সঙ্গে সঙ্গে রাখা রাখা দরকার। উচিত। হ্যাঁ, আমাদেরও ছোটবেলার কিছু কলেজের ধরো এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। আমার এখনো মনে আছে কলেজ স্ট্রিটে, তো আমাদের হুম প্রেসিডেন্সি কলেজের সামনেই একদম। তো আমরা কলেজ থেকে বেরিয়ে বোধহয় ওখানটা কলেজের মুখটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। একটি লোক আমার পাশ দিয়ে একটা হুম হুম প্রচন্ড বাজে একটা অশ্লীল ভাষা প্রয়োগ করে আমার কানের কাছ দিয়ে বেরিয়ে গেল, বুঝলে তো? এবার হুম। আমাকে না ঝট করে যখন বেরিয়ে গেছে পাশ দিয়ে, আমি তখন জিনিসটা ঠাউর করতেও আমার 2-3 সেকেন্ড একটু প্রসেসিং এর টাইম লেগেছে। কি বললো হ্যাঁ। কথাটা? আমি না ঠিক প্রথমটাই বুঝে উঠতে পারিনি। ও বেরিয়ে 2 পা এগিয়ে চলে গেছে কিন্তু আমাকে ক্রস করে। হুম। তারপর আমি পেছনে ঘুরে ওর কলারটা টেনে ধরে ওর সাপাটে মুখে এক ঘুষি। আর তারপরে তো আরো কিছু লোকজন, আমার কলেজ স্ট্রিট এরিয়াটা তো আমার পাড়া, যেহেতু সবাই আমাকে চেনে ওখানটাতে। তো সেখানে কিছু বইয়ের দোকানে কাকু টাকুরা ছিল, কলেজের সামনে ছিল তো কলেজের সিকিউরিটি ছিল, তো সবাই হুম। ছিল। এই এই ধরনের অভিজ্ঞতা আমরা সকলেই কম বেশি এক্সপিরিয়েন্স করেছি। তো মেয়েদের না একটু সাহস সঞ্চয় করতে হবে, এই হ্যাঁ, যে একটা এই ছেলে আমার সাহসটুকু সঙ্গে এটা নিজেদের করতে মধ্যে এসছে। রাখতে হবে। ঠিক, ঠিক। হ্যাঁ, হুম। আমিও পাল্টা সেই জবাবটা দেব। একদম। অবশ্যই একা নয়, অবশ্যই তুমি যদি একা নিরিবিলি একটা জায়গায় করো সেটা নয়, একটু যদি তুমি লোকালয়ের মধ্যে থাকো না, আমার মনে হয় প্রত্যেক মেয়েরই প্রোটেস্ট করা উচিত। একদম, একদম। এই প্রত্যেকটি যে মেয়ের। মেয়েরা যেন ওরা যদি যেই মুহূর্তে বুঝতে পারবে না যে মেয়েটি ভয় পেয়ে গেছে এবং সে আমার থেকে হ্যাঁ। পালাবার চেষ্টা করছে, তখনই চেপে ধরে। কিন্তু যদি তুমি ঘুরে দাঁড়াতে পারো তাহলে দেখবে সমস্যাটা কিন্তু অনেক সহজেই সমাধান করা যায়। আরেকটা হুম অভিজ্ঞতা এই ধরনেরই বলি। আমার মা একবার কৃষ্ণনগর থেকে ফিরছিল, শিয়ালদা স্টেশন হুম। থেকে আমাদের বাড়িটা ধরো ওই হেঁটে তোমার ওই বঙ্গবাসী কলেজের সামনে দিয়ে 10 মিনিট মতন রাস্তাটা। এবার ওই যে আচ্ছা। শিয়ালদার যে ওভার ক্রাউডেড, তো ওই জায়গাটা একদম হুম 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 ব্রিজের হুম নিচ দিয়ে যে রাস্তাটা চলে হুম হুম। আসছে বঙ্গবাসীর সামনে পর্যন্ত, তো ওইখানটাতে না তোমার সকাল সন্ধ্যে দুবেলাতেই মাছের বাজার টাজার বসে, একটু টুকটাক বাজার টাজারও বসে এক একটা জায়গাতে। তো এবার হ্যাঁ। আমার মা শিয়ালদা থেকে বেরিয়েছে, মা বলছে আমি কিন্তু একদম যে বাচ্চা মেয়ে তা কিন্তু নয়, যথেষ্টই তার বয়স হয়েছিল সেই সময়, মানে ভাই হুম মিডিল এজেড তখন, মা প্রায় 45 বছর বয়স হবে তখন। এবার হুম। মা তখন হেঁটে আসছে ওখান দিয়ে, একটি লোক কন্টিনিউ মাকে ফলো করছে, আর না বিভিন্ন ভাবে টাচ করার চেষ্টা করছে ভিড়ের মধ্যে, বুঝতে পারছো? মানে কি এদিক ওদিক অবস্থা! দিয়ে বিভিন্ন ভাবে টাচ করার চেষ্টা করছে আর মাকে ফলো করছে। তো করতে করতে মা যখন মোটামুটি ওই যেখানটা বাজারটা বসেছে সেই জায়গাটাতে এসেছে, মার এত মাথাটা গরম হয়ে গেছিল। মা কি করেছে, ওখানে একটা মাছবালা বসেছিল। এবার হুম। মাছবালাদের কাছে দেখবে অনেক বটি টটি, একাধিক বটি টটি হ্যাঁ। এরকম থাকে, তো মা পুরো একটা গোটা হাঁসবটি তুলে নিয়ে পেছন দিকে ঘুরে বলছে, অয় তুই কি করবি এবার কর আমাকে। আর একদম সে ঠিক, মানে ও একদম ভয় ঠিক। পেয়ে গেছে, আচমকা বোধহয় মায়ের গায়ে হাত দিতে গেছে, সামনে ওই আঁশবটিটা দেখতে পেয়েছে, মার এত মাথা গরম ছিল, পুরো মাছবালার থেকে গিয়ে দুম করে ওই বটিটা তুলে নিয়ে পুরো ঘুরে দাঁড়িয়েছে। তো মার ওই রণংদেহী দেখে তো সঙ্গে সঙ্গে আর কি আশপাশের লোকজনও জড়ো হয়ে গেছে। তারপরে হ্যাঁ। এবারে একটু মারধর। এবার এদের তো কি বলবো, এই তো কোনো সলিউশন নেই না, প্রত্যেকটা মেয়েই আমরা প্রজন্মের পর প্রজন্ম ফেস করছিলামই, কিন্তু এখন সেটার মাত্রা আরো বেড়ে গেছে। হ্যাঁ। না শ্রেয়া, এখন কি হয়েছে জানো তো, আর এটা আগেও ছিল, এখন এই সোশ্যাল মিডিয়ার জন্য, এটা সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, ছোটখাটো সমস্ত ঘটনাই আমাদের সামনে এসে যাচ্ছে বলে এখন কিন্তু মনে হচ্ছে এটা বেশি। হ্যাঁ, এই সেটাও এটা হয়তো অত্যাচার। ছিলই, ঠিক ঠিক একদম হ্যাঁ, ঠিক পয়েন্ট। এই অত্যাচার সেই দ্রৌপদীও সহ্য করেছেন। সেই, হুম। কিন্তু এখন আমরা যত বেশি উঠে আসছে তো ঘটনাগুলো আমাদের সামনে বেশি করে, সেই জন্য হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে হয়তো বেশি। এটা তো হ্যাঁ। ছিলই।
এটা ঠিক। আর তুমি যে কথাটা শুরু করলে, যে একদম ঠিক বলেছো, এখন না সবার একটা প্রচন্ড নেগেটিভ পাবলিসিটির খিদে। আমি সেদিন ভীষণ। রাস্তায় যাচ্ছি, একজন ভদ্রমহিলা টোটো চালাচ্ছেন, তো আমার হুম না হুম। ওনাকে দেখে এত ভালো ফিল এলো, আমি এত রেসপেক্ট মানে করছিলাম ওনাকে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম আপনি কতক্ষণ চালান? বললো দেখো মা, আমি সকালবেলা বেরিয়ে যাই, আমি ওই 12টা 12:30 অব্দি চালাই, আবার বিকেল 4টেয় টোটো নিয়ে বেরিয়ে পড়ি, এই দেখ তো ওদেরকে ছাড়ছি, দিয়ে 9:30 10টার সময় বাড়ি চলে যাব। আমি মনে করি যে এখনো মানুষ তো একাংশ মানুষ তো আছে যারা তো কখনোই নিজেদেরকে একটা স্তরের পরে আর নামাতে পারে না। তো তারা হ্যাঁ। কিন্তু দেখো আজও পায়ে মাথার ঘাম ফেলে তারপরেই রোজগার করছে। আর সেই জায়গায় সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যমও হয়ে দাঁড়িয়েছে যেখানে কোনো ট্যালেন্ট লাগে না, কিছু কিছু মানুষ কিন্তু বহু টাকা কামিয়ে নিচ্ছে শুধু অশালীন ভিডিওস বানিয়ে। তো এই যে নেগেটিভ, এদের কিছু যায়ও আসে না, কত মানুষ না না। কত রকম বাজে কমেন্ট করছে, কত কি, কিন্তু দেখো তাদের কোনো হ্যাঁ। ভ্রুক্ষেপই নেই। অ্যাকচুয়ালি এটা না। তারা দেখছে আমার ওসব দেখলে চলবে না, আমাকে ইনকাম করতে হবে, এটাই আমার টার্গেট। ইনার্স করে ভিডিও বানাচ্ছে, অশালীন বিহেভিয়ার, এমনকি ভীষণ। ফোন খোলা যায় না তো ফোন সামনে খোলা কেউ যায় না। থাকলে। একটি ভিডিও দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম, একটি মা আর ছেলে তারা কি ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু বলছে হ্যাঁ। যে আমরা হচ্ছে, আমাদের সম্পর্কটা হচ্ছে মা আর ছেলের, কিন্তু তারা যে জাতীয় কন্টেন্ট বানাচ্ছে সেটা আমি জানি না কি করে একজন মা, মানে মা করতে পারেন। এনিওয়েজ, কি বলবো, রুচিবোধের অভাব নাকি আর্থিক অনটন, কি মানুষকে এতটা না, এই এটা ধরনের নেশা দাঁড়িয়ে গেছে গো। নেশা দাঁড়িয়ে গেছে? হুম আর্থিক অনটনের থেকেও হচ্ছে এটা নেশা দাঁড়িয়ে গেছে। ও করছে আমি করবো না, হুম 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 সেই তো, এইরকম একটা আগেও তো ব্যাপার। মানুষ কত অনটনের মধ্যে দিয়ে গেছিল, কিন্তু কখনো এবং ভাবতে এটা পারতো? বোধহয় বয়স্ক মহিলাদের মধ্যে না, আমি দেখছি এটার প্রবণতাটা বাড়ছে। হ্যাঁ, নিজের এটা তো ভুল বলনি কিছু। ইয়ে, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমি দেখেছি, এই মানে যে মিডিল এজেড যৌবনটা চলে মহিলারা, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এইটাকে যেন কোনো রকম একটা টেনে ধরে রাখা, সেইটার জন্য সে কি লেভেলে যে নামছে সে নিজেও জানে না। ওর নেগেটিভ মানে পাবলিসিটিটা একটা বিরাট, মানে সত্যি পজিটিভ ওয়েতে তোমাকে উঠতে গেলে তোমার প্রচুর সময় লাগবে, তোমাকে প্রচুর এফোর্ট দিতে হবে, কিন্তু এইগুলোতে তোমার তো কোনো ভেতরে কিছু এফোর্ট লাগে না। কোয়ালিটি থাকতে হবে তো। হুম হুম। কিন্তু বাজে হতে গেলে কোনো কোয়ালিটি লাগে কোয়ালিটি না। লাগে না, সেটা দিয়ে দানবটা তো সহজেই। আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। আর এতে কি হ্যাঁ। হচ্ছে বলতো, আমাদের সমাজের ইকোনমিক স্ট্রাকচারটাও নষ্ট হচ্ছে। কেন একদম। বললাম? অশিক্ষিত মানুষের হাতে যদি অতিরিক্ত পয়সা চলে আসে, এই হুম। অশিক্ষা এবং পয়সা খুব ডেডলি কম্বিনেশন এটা। তোমার এটা কাকু বলে ডেডলি কম্বিনেশন। তোমার কাকু একটা কথা বলেন, বলে যে মূর্খের হাতে পয়সা। হ্যাঁ, এইটা যে কতটা ক্ষতিকারক হতে পারে সমাজের জন্য চিন্তার বাইরে। আমরা কি জানতাম ছোটবেলা থেকে তুমি যে স্তরে পড়াশোনা করে উন্নতি করতে পারবে, তুমি একটা সায়েন্টিস্ট হবে, তুমি একটা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হুম কোনো ভালো হুম। প্রোফাইলে জব করবে, টিচার হবে, তো তোমার সেই রকম ডেজিগনেশন ওয়াইজ তোমার আর্থিক স্ট্রাকচারটাও সেরকম হবে, তুমি সমাজের সেই ইকোনমিক স্তরে বিরাজ করবে। যার গুণ একদম। নেই সে তখন নিম্ন স্তরে থাকবে। কিন্তু এখন হুম। উল্টো হয়ে যাচ্ছে। একজন মানে এমএনসি তে জব করে থেকে শুরু করে তুমি যে কোনো একটা প্রোফাইল ধরে নাও, একজন ডক্টর লয়ার তাদের থেকেও বেশি পার ডে তে একটা কি করলো, একটা ইনার পরে ভিডিও বানালো, তার নাকি 5 মিলিয়ন ভিউ হয়ে গেল, সে 5 লাখ টাকা কামিয়ে নিল। এটা একটা স্ট্রাকচার ইকোনমির। তো এতে তো অবশ্যই আমাদের সমাজ কোন দিকে এগোচ্ছে আমরা বুঝতেই হুম। পারছি। তো নেগেটিভ পাবলিসিটির খিদেটা মানুষের মধ্যে এমন ভাবে তাগার দিয়ে উঠেছে, ভীষণ দে ক্যান ভীষণ। ডু এনিথিং ফর দ্যাট। এ সত্যিই তাই, এটা খুব বাজে একটা ইম্প্যাক্ট করছে। আচ্ছা, তুমি কিন্তু সেইটাই। আর একটা ঘটনা আমাকে বলেছিলে যে আমি নিজে মুখে শেয়ার করতে চাই, যদিও আমি জানি যে এটা আমাদের চ্যানেলে আমরা খুব একটা ভৌতিক দৈবিক ঘটনা বলি না, কিন্তু যেহেতু ওই ঘটনাটা আজকে তোমার সাথে গল্প হচ্ছে এবং খুব বেশ ভালো লাগছে তোমার সাথে আমি কথা বলতে, তাই তোমার মুখ থেকেই আমি শুনতে চাইবো। আর আমার লিসনাররাও আই থিঙ্ক ভীষণ এনজয় করবে। তুমি সেই ঘটনাটা বলো, যে অদ্ভুত ঘটনাটা তোমার সাথে ঘটেছে। হ্যাঁ, এটা ভৌতিক না দৈবিক কোনোটাই ব্যাখ্যা আমার কাছে নেই। হ্যাঁ। তো এটা 5-6 মাস আগের কথা। আমার বাড়িতে যিনি আমার হেল্পিং হ্যান্ড আর কি, আহ, এই বাসন মাজা ঘর মোছা করে, তো তিনি একজন বয়স্ক মহিলা, যথেষ্ট এজেড ভদ্রমহিলা। তো আমার ওই সময়তে একটু জ্বর সর্দি কাশি, মানে আমি একটু অসুস্থ হয়েছিলাম 2-3 দিন। এবং সেই সময়তে মানে জ্বর ঠর কমে গেলেও দুর্বলতা মারাত্মক রকমের আমার। এই কোনো রকমে একটু রান্না করছি আর গিয়ে শুয়ে পড়ছি, এইরকম একটা
অবস্থা চলছে। তো এইরকম দিনেতে আমার ওই মাসি যিনি করেন, তার আসার সময়টার যেহেতু আমার বাড়িতে অত লোকজন নেই, আমরা দুজন মানুষ, সেই জন্য তার উপরে কোনো চাপ থাকে না আর কি। সে কখনো 11টা 11:30তেও আসে, আবার কখনো দুপুর 2টোতেও আসছে। এইরকম ভাবে উনি কাজটা করেন। আমার কাজ হয়ে গেলেই হলো, আমি এই নিয়ে কোনো কথা বলি না, বয়স্ক মানুষ। তো এইরকম সময়ে একদিনকে আমি শুয়ে আছি, সব কাজ টাজ হয়ে গেছে, আমার হাজবেন্ডও বেরিয়ে গেছেন। সেই সময়তে ফোনেতে আমার খোঁজ খবর নেওয়ার জন্য ফেসবুকের, এখন আর ফেসবুকের বন্ধু বললে মানে কম বলা হয়, সে আমার পারিবারিক বন্ধুই হয়ে গেছে। সে ফোন করে খবর নিচ্ছে যে কেমন আছি না আছি, এ সমস্ত কথা টথা বলছে। তো আমি তখন তাকে বললাম, দেখো আমারও শরীর খারাপ, আজকে কাজ করতে এলো না, কিন্তু আমার এমন ক্ষমতা নেই যে আমি ওই বাকি এক্সট্রা কাজগুলো আমি করি। হ্যাঁ, তো এইরকম কথা বলছি। তো আমার হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে দরজাটা লক করে আমাদের একটা ছিটকিনি আছে, সেই ছিটকিনিটাও আমি তুলে দিই, যেহেতু আমি একা থাকবো বলে থাকি, তখন আমি ওটা করি আর কি। তো সেটা করাই আছে, শুয়ে আছি। হঠাৎ দেখি যে ওই ভদ্রমহিলা আহ, ঘর মুছছে। আমার খুব অবাক লাগলো যে উনি ঢুকলেন কি করে, আমার তো দরজাটা ছিটকিনি দেওয়া। হ্যাঁ, তো আমি তখন কিছু বলিনি। উনি ঘর মুছে দিয়ে চলে গেছেন, এবং তারপরে উনি আবার ঘরে দ্বিতীয়বার এসেছেন। এসে আমাকে, তখনও আমার সঙ্গে ওই বন্ধুর কথা হচ্ছে ফোনেতে, আমায় জিজ্ঞাসা করলো কটা বাজে। আমি বললাম 3:40 বাজে। তো আমাকে ওই বন্ধুটি বলে, কার সঙ্গে কথা বলছিস? আমি যে এই এখন এসছে কাজ করতে, কাজ করে চলে যাচ্ছে, টাইম জিজ্ঞাসা করলো, তাই বললাম 3:40। হ্যাঁ, তো আর তার সঙ্গে কথা বলবো, সে বললো, বৌদি তুমি দরজাটা বন্ধ করে দাও। তা আমি তার সঙ্গে ফোনে কথা বলতে বলতে গিয়েই দরজাটা বন্ধ করে দিয়ে এলাম। আচ্ছা, মানে দিয়ে তুমি এসে, কিন্তু উঠে তাকে দরজা খুলেও দাওনি, ও কিভাবে না ঢুকলো তুমি সেটা ঠাউর করে উঠতে পারোনি, তাই তো? না না, হুম হুম। এবার সেটা নিয়ে আমি কোনো কথাও তাকে বলিনি, কেননা আমি তখন তার সঙ্গে কথা বলছিলাম তো ফোনেতে। ব্যস্ততাতে ছিলে, হ্যাঁ হ্যাঁ, মানে সেই ব্যাপারটা জন্য তো আমার তখনও ওটা মাথায় জিজ্ঞাসাও আসেনি। করা হয়নি যে হুম তুমি কি করে ঢুকলে, আমার তো দরজায় ছিটকিনি দেওয়া। হুম হুম হ্যাঁ, আচ্ছা এটাও না হয় ধরে নিলাম যে আমি হয়তো দিইনি, মনে করেছি দিয়েছি, দিইনি, আমি এই পর্যন্তও মেনে নিলাম হুম যে আমার হয়তো সেদিনকে দেওয়া হয়নি। হুম। যাই হোক, সে চলে গেছে, দরজা বন্ধ করে দিয়েছি, দেখলাম যে বাসন মাজা থেকে আরম্ভ করে তার যা কাজ সবটাই সে করে দিয়ে গেছে। তো ঠিক আছে, ভালো কথা। পরের দিনকে এসে ওই ভদ্রমহিলা ভীষণ সেনসিটিভ মহিলা, উনি কামাই করেন না। তো যেহেতু জানেন আমার শরীর খারাপ, এই তো পরের দিনকে এসে ঢুকেই আমায় বলছে যে আমি না কালকে আসতে পারলাম না, আমারও জানো তো ভীষণ গা হাত পায়ে ব্যথা, আহ, একটু জ্বর জ্বর মতন ছিল, আমি না বেরোতে পারিনি কালকে কাজে। তো আমাদের পাড়ার একটি দোকানের নাম করে বললে যে ওই সুজিতদার দোকান থেকে বলে একটু ওষুধ নিয়ে এসে খেয়েছি, তাই আজকে কাজে বেরোতে পেরেছি। তুমি তাহলে বিশ্বাস কালকে, করবে, মানে তার আগের দিন কে কাজ করলো? আমি না হাঁ করে মুখের দিকে তাকিয়ে, আমি যে তুমি কালকে কাজে আসোনি? বলছে না গো, আমার খুব শরীর খারাপ ছিল, আমি একদম উঠতেই পারিনি, ওই তো ওই সুজিতদার দোকান থেকে একটু ওষুধ নিয়ে এলাম, দিল, খেয়ে এই আজকেই বেরিয়েছি, তোমার বাড়িতেই প্রথম এলাম, যেহেতু কালকে কাজ করতে আসতে পারিনি, তোমারও শরীর খারাপ, সেই জন্য ভাবলাম আগে তোমারটা করে দিয়ে যায়। মাই আমার না গুডনেস। মানে এটা কি হলো কালকে, আমি যদি ছিটকিনির কথাটা ধরেই নি যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি লাগাইনি ছিটকিনিটা, সেই জন্য ঢুকতে পেরেছে, কিন্তু এন্টায়ার কাজটা সে তো আমি করিনি। এতখানি তো হ্যালুসিনেশন তো হতে পারে না একটা মানুষের, সেই যে তো আমার মানে, বাড়ির, আর আমার ফ্ল্যাটটা বিরাট বড়, সেটাকে ঝাঁট দেওয়া মোছা করতে যথেষ্ট বেগ পেতে হবে, আর আমার ওই শরীরের অবস্থায় আমি যদি ওটা করে ভুলে যাব, তাহলে তো আর বলবার কথা নেই, আমার তো তাহলে মানে অ্যালজাইমারের এক্সট্রিম পর্যায়ে চলে গেছি বলতে হয়। হুম, আমি খুব অবাক হলাম, এবং যে ফোনেতে আমার ছিল, তখন আমি ওকে বললাম যে এই তুই যখন কালকে আমার সঙ্গে কথা বলছিলি, তখন আমি টাইম বলছিলাম, তুই জিজ্ঞাসা করলি কে,
এগুলো সব সত্যি তো? মানে আমি নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলেছি তখন। তখন বলছে, হ্যাঁ তুই তো বললি 3:40 বাজে। আমি বললাম, কাকে বললি? তুই বললি এখন কাজ করতে এসছে। আমি তখন তাকে এই ঘটনাটা বললাম। সেও তো অবাক। যে এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা দৈবিক, ভৌতিক, কি এটা? মানে ভূতে এসে আমার বাড়ির কাজ করে দিয়ে গেল, এটাও আমি যেমন ভাবতে পারছি না দিনের বেলাতে, মানে দুপুর 3টের সময়। তেমনি ভগবান কি আসলেন যে আমি অসুস্থ বলে তিনি ওর রূপ ধরে কাজ করে দিয়ে গেলেন? এতটা সৌভাগ্যবতী আমি, আমি জানি না এটার কি ব্যাখ্যা। মানে এটা কাউকে বললে না কেউ বিশ্বাসও করবে না হয়তো। মানে ভীষণ অদ্ভুত একটা ইনসিডেন্ট, ভীষণই অদ্ভুত। জানি না মানে তুমি কি প্রত্যক্ষ করেছিলে, বাট যাই এক্সপিরিয়েন্স করেছিলে, আর আমি পজিটিভটাই ধরে নিচ্ছি। তার কারণ হচ্ছে এটা যেহেতু ভালো একটা, দেখো ভূতে এলে তোমাকে ভয় দেখাবে তাই না, বা তোমার সাথে সেই নেগেটিভ কিছু ঘটতো। এখানে যখন পুরো ব্যাপারটাই খুব পজিটিভ, তো আমি পজিটিভলি ধরছি। হয়তো সত্যি তুমি খুব মন থেকে আন্তরিকভাবে কৃপা প্রার্থনা করেছিলে তার কাছে যে আজকে আমি পারছি না, আমার শরীরের এই খুব অবস্থা, অসহায় অবস্থা তখন আমার, অসহায় বিশ্বাস অবস্থা, করো। তাই হয়তো উনি তোমার দিকে কৃপা দৃষ্টি দিয়েছেন। মানে আসলে এমন তারাও তো শরীর আমাদের খারাপ, সন্তানের মতো ট্রিট করে। একদমই একদমই। যে মানে আমি এমন অবস্থা, আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে গিয়ে একটু শুয়ে আসছি, তারপরে এসে সবজিটা দিচ্ছি। মানে এতটাই আমার দুর্বলতা তখন। মানে নেহাত আমার বাড়িতে একটা সেকেন্ড অপশন নেই বলে আমাকে করতেই হয়েছে। করতেই হচ্ছে, সেই তো এক একদিন তো তাই হয়ে যায় যে শরীর বয় হুম। না তবু কোনো অপশন নেই, করতেই হবে, এরম একটা পরিস্থিতি থাকে। দেখ এই ঘটনাটা কিন্তু তোমার ভীষণ অদ্ভুত। মানে সত্যি কথা, এটা আমি হয়তো বলতে পারতাম, কিন্তু এটা তোমার মুখ থেকে শুনে আমার আরো বেশি ভালো লাগছে। তাই আমি, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। অনেকেই থাকে না নিজেদের ছোট ছোট ঠাকুরের এক্সপিরিয়েন্স বলো বা কিছু কিছু ফিলিংস, সেগুলো না এইরকম আমার আমার আরো গল্পের আছে। আকারে উপস্থাপন করার থেকে তোমাদের মুখ থেকে শুনতেই আমার বেশি ভালো লাগবে। এটা কিন্তু এরকম fact। আরো আছে। আমার হাতে এই যে শাখাটা পড়ে আছি, আজ আমি বোধহয় 16 বছর ধরে এই শাখাটা পড়ে আছি। আচ্ছা, এইটাও কিন্তু একটা দৈবিক ঘটনাই আমার কাছে। একটু শুনি একটু শুনি, বলো বলো। আহ, এই ধরো এরকম আজ থেকে 14-15 বছর আগেকার কথাই বলছি। আমার পাড়াতে যে দুর্গা পুজো হয় সেখানে আমি সাংঘাতিক ভাবে ইনভলভ ছিলাম। এখন নেই, এখন আমি সরে এসেছি, নানা রকম ওখানে রাজনৈতিক ব্যাপার ঢুকে গেছে বলে। হুম হুম। হ্যাঁ। তো মানে আমি সপ্তমী অষ্টমী নবমী ভোগ রান্না করতাম। আচ্ছা। হ্যাঁ। হুম। আর আমার বাড়িতেই ওই পুজো সমস্ত বাসন কোসন বিরাট একটা তোমার ট্রাঙ্কেতে করে রাখা থাকতো। তো সেই বছর এইখানে 70 বছর হচ্ছে বলে বেলুড় মঠের মহারাজ এসে উদ্বোধন করবেন 108 প্রদীপ জ্বালিয়ে। আচ্ছা সেই প্রদীপ আমি এবং আমার পাড়ারই আরো দুজন এসে আমরা সেই প্রদীপকে রেডি করে রাখছি সন্ধ্যেবেলায় লাগবে বলে। আচ্ছা। তো তার আগেই আর কি সেই দিনকেই সকালবেলাতে আমি দেখি কি মানে আমার হাতের শাখাটা ফেটে গেছে, বা খাতা শাখা পড়ে থাকতে নেই বলে আমি দুটো শাখাই খুলে রেখে দিয়েছি। আমাদের বাড়িতে তখন পুরনো বাড়িতে চৌবাচ্চা ছিল, বলে শাখা শুকনো রাখতে নেই, জলে দিয়ে রাখতে হয়। আমি ওই চৌবাচ্চার মধ্যে ফেলে রেখেছিলাম। তো এইবারে আমি সেই যে বিয়ের থেকে শাখা পলা পড়েছি আমি, আমার জায়েরা কেউ পড়ে না, কিন্তু এটা আমার মাকে দেখেছি, আমার শাশুড়ি মাও পড়ে থাকতেন। আমি শাখা পলা কোনোদিন খুলিনি। আমার সাজ হচ্ছে সিঁদুর, শাখা পলা। বাহ, হ্যাঁ। কি স্নিগ্ধ। হুম। হুম। হ্যাঁ, তুমি মানে তুমি আমাকে যে কোনো মানে শাড়ি ছাড়া যেমন বাইরে কোনো ড্রেস পরি না, তেমনি শাখা পলা সিঁদুরটা আমি যতই সাজি না কেন, এটা আমার একদম মানে খুব প্রমিনেন্ট থাকে আর কি, অন্য সাজকে ছাপিয়ে যায়। ঠিক। হুম। হুম। তো এবারে ওই শাখাটা নেই, আমার নিজেরও মনে খুঁতখুত করছে। আর পাড়ারই যে দিদি এসেছিলেন তিনিও খেয়াল করেন, দেখবেন রোজ দেখতে দেখতে একটা মানুষের অন্যরকম হলেই চোখে লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে, নিশ্চয়ই চোখে হ্যাঁ পড়েছে যে আমাকে তোমার হাতে দেখে বলল, শাখাটা নেই। হুম। হ্যাঁ কি হলো তোমার হাতে শাখা নেই কেন পুজো গন্ডার দিনে? তখন আমি একটু মন খারাপ করেই বললাম যে এরকম দেখো না, আজকে সকালবেলা দেখলাম শাখাটা ফেটে গেছে। আর আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে নিজে শাখা কিনে পড়তে পারবে না। আচ্ছা, হ্যাঁ মানে হ্যাঁ, আমি কেউ শুনেছি এরকম দিলে, অনেকের থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা কেউ আগেও দিলে একজনের তুমি শুনেছিলাম। পড়তে পারবে। হুম। হ্যাঁ, নিজের শাখা কিনে পড়তে পারবে না। এবারে দেখো শাখা খুব কম দাম নয়, 500 600 700 800 যেরকম পড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর 10 টাকার দাম তো নয়।
সেই তো। এবার বলতেও কাউকে খুব কুণ্ঠা বোধ হয়, বিশেষ করে পুজোর মধ্যে সকলেরই তাই তো। খরচ আছে। সেই তো ওই দিদি কিন্তু খুব মানে আর্থিক অবস্থা খুব কিছু ভালো নয়। হ্যাঁ, কিন্তু ওই দিদি আমাকে প্রচন্ড ভালোবাসে। আচ্ছা। আনম্যারেড, এই পাড়ারই মেয়ে। উনি পুজোর পুরো দায়িত্ব নিয়ে করেন। আমাকে বললেন সঙ্গে সঙ্গে এইসব প্রদীপ সাজাতে সাজাতেই আমাকে উনি হাতে 600টা টাকা দিয়ে বললেন, আজকে সন্ধেবেলাতে এইখানে উদ্বোধন হওয়ার আগে আমি তোমার হাতে শাঁখা দেখতে চাই। তুমি শাঁখা ছাড়া তুমি মায়ের সামনে যাবে না। একদম স্ট্রিক্টলি আমাকে যেন একটা নির্দেশ দিলেন। আমার তো কিন্তু কিন্তু লাগছে, কারণ ওনার আর্থিক অবস্থাটা আমি জানি। আছি ঠিক আছে দিদি, মানে তখন বলছে না আমি কোনো কথা শুনবো না। এটা আমিও একটা পুণ্য করছি যে পুজোর দিনে আমি কোনো সধবা মানুষকে আর তোমার মতন মানুষকে আমি শাখা দিতে পারছি। উনি কিন্তু প্রত্যেক বছর আমাকে আলতা সিঁদুর দিয়ে যান, ছোট কিছু গিফট দেন, তার সঙ্গে আলতা সিঁদুর দিয়ে যান আমাকে ওই দিদি। আচ্ছা। হুম। আচ্ছা। তো আমার ভেতরটা খুব আনন্দ হলো বটে যে আমি শাখাটা পরতে পারবো। হ্যাঁ, ইতস্তত লাগলেও তোমার তখন বেশ ভালো ফিল হয়েছে খুব নিশ্চয়ই। শান্তি হুম। লাগলো যে আমি হুম। আজকে বিকেলবেলা গিয়ে শাখাটা পরেই আসবো। এবারে ওরা কাজ মিটিয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন প্রায় বাজে দুপুর 2টো 2:30 এরকম বাজে, রাস্তা শুনশান। হুম। আহ, কেননা পঞ্চমীর দিন চতুর্থীর দিন তো সেরকম রাস্তায় লোক থাকে না। বেরিয়ে যাচ্ছে, এবার দুজন যে এসে দুজন দুদিকে থাকে। হ্যাঁ, মানে আচ্ছা। একজন দক্ষিণ দিকে থাকে, একজন উত্তর দিকে থাকে। হুম। এবার গেটটার সামনে দাঁড়িয়েছি, একজন খুব শর্ট হাইটের, গায়ে চাপা দেওয়া ভদ্রমহিলা, ভদ্র সভ্য, একদম খুব শান্ত। তিনি হঠাৎ আমাদের তিনজনকে দেখে এগিয়ে এলেন, এসে বলছেন, আমার দিকে তাকিয়ে বলল, শাখা পড়বে? আচ্ছা। হুম। এবং ওই এখন আগে একজন বয়স্ক ভদ্রলোক শাখা শাখা করে যেতেন একটা কাঁচের বাক্স নিয়ে, কিন্তু সেই ভদ্রলোককে দেখতে পাওয়া যায় না, হয়তো তিনি নেই, হয়তো মারা টারা গেছেন। কিন্তু এখানে ওরম ভাবে আর শাখা কেউ বিক্রি করতে আসে না। আচ্ছা। এবং ওই ভদ্রমহিলাকে, আমি খুব একটা রাস্তায় বেরোই না, কিন্তু যে দিদির কথা বলছি যে আমায় টাকা দিয়েছে, সে হুম। এখানকারই মেয়ে এবং তার মানে প্রচুর রাস্তায় ঘোরাফেরা। আচ্ছা। সেও না খুব অবাক হয়ে গেছে, এবং কিরম না আমরা তিনজনেই না কেমন হিপনোটাইজড হয়ে গেলাম। কখনোই দিদি না আমাকে দেখি বললো যে হ্যাঁ হ্যাঁ ও পড়বে ও পড়বে বলে উনি আমার সঙ্গে এলেন, এবং আমি না কেমন ঘোরের মধ্যে। হ্যাঁ, ওরা চলে গেল, আমার হাজবেন্ড আর আমি বাড়িতে রয়েছি। ও ও কোথায় ছিল তখন, ও ঢোকাটা দেখেনি। ঢুকেছি, ঢুকে আমাদের 40 ফুটের বারান্দা পেরিয়ে সামনের যে ঘরটায় আমাদের বাড়িতে 27 বছর জগদ্ধাত্রী পুজো হয়েছে। আচ্ছা। আমার ননদ মারা যাওয়ার পরে আমি এই জগদ্ধাত্রী পুজো বন্ধ করে দিতে বাধ্য হলাম, কেননা আমি আর টানতে পারছিলাম না। আচ্ছা। হ্যাঁ, হুম। কেন A to Z সব আমায় করতে হতো। স্বাভাবিক। তো ওই ঘরটাতে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, আর ওই ঘরটা দিয়ে না বেরোনোর আর একটা গেট আছে, গেট ছিল আর কি, দরজা, ওইটা দিয়েই মা জগদ্ধাত্রী ঢুকতেন, হুম। মা জগদ্ধাত্রী ওটা দিয়ে বিসর্জনে যেতেন। হুম। এবং আমার এই বাড়িতে আমরা তিন বউ ওই বাড়িতে বউ হয়ে প্রথম পা রেখেছি ওই দরজা দিয়ে। আচ্ছা। শুধুমাত্র এই পারপাসেই ওই দিকের গেট এবং দরজা খোলা হতো, বাকি যাতায়াতের জন্য ওই গেট দরজা সারা বছর বন্ধ থাকতো, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর জগদ্ধাত্রী সময় খোলা পুজোর হতো। সময় খোলা হতো। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। হুম। উনি ওই ঘরেতে মেঝেতে বসলেন, বসে আমার ঘরটাকে না ভালো করে দেখে দেখে বললো, আমি তো এখানে এসেছি। আমি না বললেন তোমাকে অবাক, এই কথা? অন গড বলছি, মানে আমি তোমায় বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। না, আমার কর্তাও আমার ঘরে দাঁড়িয়ে আছে, কেননা সেও আর কি প্রত্যক্ষদর্শী এটার। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আমি তো এই ঘরেতে এসেছি। তাহলে যে তুমি এসেছো? বলছে, হ্যাঁ, ওই দরজা দিয়ে আমি এসেছি, যে দরজাটা সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় খোলা হয়। আমি তো এই দরজা দিয়ে এসেছি। হ্যাঁ, বাপরে। বলে আমি 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 না, আমি কেমন হয়ে গেছি তখন আমি নিজেও বলতে পারবো না, আমি আমার নিজের মধ্যে নেই, পরিষ্কার কথা। আমি যেন মানে জ্ঞান শূন্য না কি বুঝতে পারছি না। উনি আমার হাত ধরে নিয়ে শাখাটা পরালেন, পরিয়ে দিয়ে আমি টাকা দিলাম, টাকাটা কিন্তু নিলেন, এমন আচ্ছা। না যে টাকা না নিয়ে চলে যাচ্ছেন, হ্যাঁ। হ্যাঁ। টাকাটাও নিলেন। নিয়ে তারপরে আস্তে আস্তে আমি ওনাকে গেটের বাইরে বের করে দিচ্ছি। উনি যখন গেটের বাইরেটায় চলে গেছেন, তখন আমার না কেমন যেন সম্বিত ফেরার মতো,
এই যে পুজো ঘন্টার দিন একজন স্ত্রী মানুষ আমার বাড়িতে এলো, আমি একটুখানি জল মিষ্টি দিলাম না, হ্যাঁ সে হ্যাঁ খালি মুখে চলে গেল। আমার হাজবেন্ড আমার পেছন পেছন বেরিয়ে এসছে। আমি বললাম যে এই দেখো আমি মানে এটা আমার খুব অনুচিত কাজ হলো। হ্যাঁ, বলে আমার গেট থেকে বেরোলে পরে না উত্তর দিক আর দক্ষিণ দিকের রাস্তাটা না পুরোটা দেখতে পাওয়া যায় অনেকটা পর্যন্ত। একজন আচ্ছা। মহিলা মানুষ কত জোর যেতে পারে? কত জোর যেতে পারবে, সেই তো। হুম আমরা দুজনে বেরিয়ে, আমি তো খালি পা, হুম। দুজনে দুদিকে ছুটলাম। মানুষটা যেন কর্পূরের মতন উবে গেছে, কয়েক মিনিটের মধ্যে কর্পূরের মতন যেন মানুষটা উবে গেল। যাই হোক, এইটা একটা ঘটনা। অষ্টমীর দিন আমি ভোগ রান্না করে আমি ওই মণ্ডপেতে একদম মায়ের সামনে বসে ওখানেতে আমি ভোগ বাড়ছি, ভোগ বাড়া আমার হয়ে গেছে। মণ্ডপটা একটা ছোট্ট পাঁচিল দিয়ে ঘেরা, আমি মাথায় ঘোমটা দিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে ভোগ বাড়ছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি এই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, এক মুখ হাসি ওই পাঁচিলটার বাইরে। আমি না ওনাকে অন্তত একটু ভোগ দেব, সেদিনকে আমি কিছু দিতে পারিনি, অন্তত ভোগ দেব, আমি ওনাকে হাত দেখিয়ে দাঁড়াতে বললাম। উনিও আমাকে হাতটা দেখালেন, কিন্তু ভোগটা নিবেদন হবে তবে তো। আমি তারই আগে আমি ছুটে গিয়ে বেরিয়ে যে ভদ্রমহিলাকে ডেকে নিয়ে এসে ভেতরে চেয়ারে বসাবো, যে ভোগ নিবেদন হলে একটু ভোগ নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বেরিয়ে আমার মানুষটা নেই জানো, আমার মানুষটা নেই। আমি জানি না এটা এটা কি ঘটনা। আমি তো মনে করি মা দুর্গাই স্বয়ং এসে আমাকে, কেননা জগদ্ধাত্রী বলো দুর্গা বলো সবই সবই তো একই মায়ের রূপ। রূপ, হ্যাঁ হ্যাঁ সেই। একই রূপ। মানে সেদিনকে উনি কেনই বা এলেন হঠাৎ করে, কেউ দেখেনি ওনাকে এর আগে। আর ঠিক সেই মুহূর্তেই যে সময়টা আমাদের শাঁখা পড়ার কথা হচ্ছে সেই সময় এলেন। এবং সেটাই ঢুকে বলো, তুমি পুজোর দিনে এমনিতেই ওই পুজো চলাকালীন সত্যি কথা বলতে ওইরকম যারা শাঁখারি টাখারিরা পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি টিক্রি, এখন তো এটা কমেই গেছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি বা কেউ আসে পুজো আচ্ছার দিনে আর আসে না, জানে যে সকলেরই যা কেনাকাটা করা সব হয়েই গেছে, এখন আর হ্যাঁ, এই সময় কে কি কিনবে পড়বে, তাও ঠিক। মানে এটা মানে সত্যি ভারী এখনো অদ্ভুত একটা এইটা ঘটনা। ভাবলে এবং মানে কাউকে বলতে গেলে না এখনো আমার গলা ভার হয়ে আছে। আমি সেটা জানি না বুঝতে আমার পারলাম। মানে কত জন্মের পুণ্য আমি জানি না করেছি, হয়তো কিছু করেছি, মায়ের হয়তো সেটা নজরে পড়েছে যে আমি তো আজ পর্যন্ত অনেক চুড়ি পরেছি, সামনে করেছি, কিন্তু কোনোদিন শাঁখা পলা খুলে সাইডের চুড়ি আমি আজ পর্যন্ত, আমার 35 বছর হলো বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমি করিনি। এই শাঁখা পলা সিঁদুর তুমি আমার ফেসবুকে ছবি দেখলেও ওই একই সাজই আমায় দেখতে পাবে। বাহ, খুব সুন্দর একটা ঘটনা শুনলাম, মনটা পুরো ভরে গেল। আর সত্যি তো, তুমি একজন এত ভালো মনের মানুষ, পুণ্য করেছো, যা করেছো সে তো পরের কথা, তুমি এত গুণী একজন মানুষ। আমি এখনো মনে আছে যে একবার পুজোয় তুমি আমাকে একটি শাড়ি পাঠিয়েছিলে, এবং হ্যাঁ, শাড়িটাতে তুমি পুরো নিজে হাতে ফেব্রিক করেছিলে। সেই ফেব্রিক হ্যাঁ, ওয়ার্ক দেখে আমি পুরো মনোমুগ্ধ হয়ে গেছিলাম। এত অপূর্ব তোমার হাতের শিল্প, মানে এত সুন্দর শিল্পী তুমি। পুরো শাড়িটাতে, ওটা বোধহয় একটা সাউথ কাটান ছিল, হোয়াইট হ্যাঁ, সাউথ গোল্ডেন পাড়, কটন, হ্যাঁ, সাউথ হ্যাঁ। কাটানের ওপরে তুমি পুরো ওয়ার্কটা করেছিলে, এন্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে এক্সট্রিমলি প্রফেশনাল। তুমি যদি এটাকে নিজের প্রফেশন বানাতে, আজকে ডেটে তো এই কাজ করে মানে মেয়েরা বাড়িতে বসে কত কত ইনকাম ইভেন করছে। তুমি একটু প্রফেশনাল রেঞ্জে কেন ভাবছো না, কেন চিন্তা না, করছো না? প্রফেশনালি করি, মানে ধরো কেউ আমার সেরকম ভাবে কোথাও কোনো অ্যাড দেওয়া বা যারা জানে তারা আমায় করতে দেয়, আচ্ছা আমি আচ্ছা। করে দিই তাদেরকে, কিন্তু আমার নিজস্ব কোনো অ্যাড নেই যে আমি এই কাজ করি বলে কোথাও কোনো একটা লিফলেট দেওয়া বা কোনো পোস্টার দেওয়া, কিছু আমি কোনোদিনও আচ্ছা, মানে করিনি। ওই চেনা পরিচিতের মধ্যে, কিন্তু ওই হ্যাঁ চেনা সেটাকে একটু পরিচিত। প্রফেশনাল করতে তুমি কিন্তু করতে চাইলেই করতে পারো, কারণ তোমার হাতের ফেব্রিক ওয়ার্ক আমি দেখেছি, অপূর্ব। পাঞ্জাবি শাড়ি, মানে দুর্ধর্ষ কাজ করো। আসলে এত গুণী এত ভালো মনের মানুষ, মা সহায় তো হবেনি, এ তো স্বাভাবিক, এ তো মানে ওইটুকু স্বাভাবিক। কৃপা, ওই ওই দিনকেরটাই বা কে এসে আমার কাজ করে দিয়ে গেল। আর শাখা পড়াটা তো মানে আমি বোধহয় আমৃত্যু ভুলবো না। এখনো সেটা তুমি পরে আছো হাতে? হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা, এটা কত বছর হয়ে গেল? দেখো ইউজুয়ালি কিন্তু শাখা, একটা শাখা বেশি দিন পরে থাকা যায় না, বেড়ে যায় কিন্তু আরে কিছু আমার দিন বিয়ের যাবত। পরে পরে জানো বোধহয় প্রায় 2 মাস 3 মাস অন্তর অন্তর বেড়ে যেত। আর আমার এখানেই আমার ননদ থাকতো। হ্যাঁ। হ্যাঁ, আমার ননদ বলছে কি রে তুই কি বক্সিং লড়িস নাকি, তোর এত ঘন ঘন কেন, ওকেই কিনে দিতে হতো। হ্যাঁ, 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 তো কি তুই কি বক্সিং লড়িস নাকি, তোর এত শাখা বেড়ে যায় কেন? আমার এত কেন না কাঁচা কুচি, তখন বাচ্চা ছোট, তাদের নেতা কেতা কাটা, সংসারের কাজ কর্ম সবকিছু করতে তার ঠিক তাড়াহুড়োর ঠিক। মধ্যে। আর এটা তো ভঙ্গুর এইটা কিন্তু জিনিস তো একদম বটেই। ঠিকই বলেছো, মানে এই যে আমিও খুব একটা শাখা পড়া হয়ে ওঠে না। আমিও 2-3 বার বিয়ের পর প্রথম প্রথম 1 বছর তো খুলতে বারণ করা থাকে, হ্যাঁ তখন তো হ্যাঁ। খোলাই যায়নি। 1 বছর পড়েছিলাম পুরোটাই। তারপরে আস্তে আস্তে পড়েছি, পড়িনি তা না। এই যখন তুমি প্রথম প্রথম, অকেশনালি পড়ো, আমি দেখেছি হ্যাঁ অকেশনালি পড়ি। পুজো সাজার ধরো তোমার এই সময়। দীঘায় এসেছিলাম যখন, তখন শখ করে হ্যাঁ একটা হ্যাঁ। কিনে পড়েছিলাম। ওই সেই আমার বেড়ে যায় এই কাজ সেই কাজ, হুড়োহুড়ি বাচ্চা কাচ্চা নিয়ে তোমার কাছে দৌড়োদৌড়ি করতে করতে ওই বাচ্চা জন্য একবার, টুকটাকে তো তারপরে হয়। আর পড়া হয়নি আর কি। এই হুম। আর একটা কারণেও পড়তে একটুখানি আমার ইয়ে হয় কি বলতো, আমার হাতটা না প্রচন্ড সরু, মানে দেখতে আমাকে খুব একটা, মানে আমার হাতের সাইজের শাখা পাওয়াটাও খুব মুশকিল আমার। অ্যাকচুয়ালি আমি যখন বিয়ে হয়েছে তখন আমার সাইজ হচ্ছে 2.0, সেখান থেকে এখন আমার ও এক্সাক্ট সাইজ হচ্ছে 2.2। 2.2-তে কোনো সুন্দর দেখতে ভালো শাখার ভ্যারিয়েশনই আমি খুঁজে পাই না জানো। হ্যাঁ, টু সেই পয়েন্ট সেই। ফোর হচ্ছে মিনিমাম স্টার্টিং সাইজ থাকে যে হ্যাঁ কোনো হ্যাঁ শাখার হ্যাঁ। দোকানে। টু আমার টু পয়েন্ট পয়েন্ট ফোর ফোর 2.4, 2.6-এর প্রচুর ভ্যারাইটিস পাওয়া যায়। 2.2 এত ছোট সাইজের প্রথম কথা কারোর কাছে থাকেই না সেরকম। আর বড়গুলো তো পড়লে আরো বেশি ঢকঢক করে হাতে, তখন একটা অড লাগে দেখতে। হ্যাঁ, আর ওই হ্যাঁ। বেড়ে গিয়ে তারপরে একবার কিনেছিলাম আমি ওই 2.2 দেখেই একটা কিনে নিয়ে এসেছিলাম। সেই ওই বেড়ে গেল দিয়ে আর আমার পড়া হয়নি, কিন্তু অকেশনালি আমি পড়ি শাখা বাঁধানো। তখন তো নর্মাল শাখা পড়ি, তেমনি শাখা বাঁধানোটা যে হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ। বের করে পড়ে নি। হ্যাঁ। ওটা আমি দেখেছি তোমার হাতে, তুমি অকেশনালি পড়ো। যাই হ্যাঁ। আমার মেয়েরাও এখন, মানে আমার মেয়েরা বলবো না, আমার বড় মেয়েরই খালি বিয়ে হয়েছে। আচ্ছা ও আচ্ছা। তাই পড়ে না, কেননা চাকরি করে বলে মা ট্রেনে একটা, বাসে খোকা হ্যাঁ লেগে যাবে। রেগুলারলি ও সম্ভব তো হয় অকেশনালি না। পড়ে, কোনো হ্যাঁ। বিয়ে বাড়ি হলো বা হুম। পুজো আচ্ছার সময় তখন পড়ে। সেই সেই। হ্যাঁ। বেশ, এটা আমরা তাহলে আজকে একটা খুব সুন্দর সময় কাটানো হলো তোমার সাথে। নানান রকমের ঘটনাবহুল তোমার জীবন এবং নানান রকম সুন্দর সুন্দর অভিজ্ঞতা তুমি আমাদের সাথে শেয়ার করলে। খুব এনজয় করেছি। আবার যদি স্টকে এরকম ভালো ভালো কিছু ইনসিডেন্ট পরে মনে পড়ে, ডেফিনেটলি তুমি বলো। আরেকটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে তোমার বাচনভঙ্গি। তোমার বাচনভঙ্গি এত সুন্দর, তুমি এত সুন্দর করে গুছিয়ে পুরো ব্যাপারটাকে এক্সপ্রেস করলে। সত্যি কথা বলতে আমারও না, যারা খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে, গল্প বলে, আমারও খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে। আমি নিজেও খুব এনজয় করি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। খুব ভালো লাগলো। আজকে হুম। আমরা এখন তো একদম শেষের পথে আমাদের এই এপিসোডে। হ্যাঁ। অনেকেই নিশ্চয়ই আমাকে শুনবে, রেনিকা আন্টিকে শুনবে, এবং নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো। তার সাথে নিশ্চয়ই এমন অনেকেই থাকবে যাদের এটাও মনে হবে আমাদের জীবনেও তো এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে যেগুলো আমরাও চাই সকলের সাথে শেয়ার করে নিতে। তাদেরকে বলবো একদম দেরি না করে 8240 840618, এটা আমার নাম্বার, কল করো। আর নিজেদের যে কোনো ধরনের ঘটনা তোমরা এখানে কোনো রকম দ্বিধাবোধ না করে কিন্তু শেয়ার করতে পারো। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন একটি এপিসোড নিয়ে আগামী সপ্তাহে। থ্যাংক ইউ।